আমি কি বলবো জানেন? এটা আত্মহত্যা না, এটা হত্যা। এটা একটা হত্যাকাণ্ড। কারণ আত্মহত্যা করার জন্য উৎসাহিত করেছে এই সরকার। সবচেয়ে হৃদয় বিদারক যেটা, যে 9 মাসের শিশু তার পিতাকে দেখতে গেল, স্ত্রী গেল তার স্বামীকে দেখতে, আর সেখানে আপনার 5 মিনিটের সময় দেওয়া হয়েছে। প্যারোলে মুক্তি তো দূরের কথা, 5 মিনিট সময় দেওয়া হয়েছে তাদেরকে দেখতে। দেখার পরে নিয়ে এসেছে, এরপরে কবর দিবে, সব শেষ। 2 দিন 3 দিন 4 দিন পরে সব ভুলে যাবে। আপনার মনে আছে যে জঙ্গি ব্লগারদেরকে হত্যা করার দায়ে যে জঙ্গির ফাঁসি হয়েছে, তাকে প্যারোলে মুক্তি দিয়ে আবার রাষ্ট্রীয় খরচায় হেলিকপ্টার দিয়ে জানাজার ময়দানে নেওয়া হয়েছে? মনে আছে সেটা? আর আজ সাদ্দাম ছাত্রলীগ করে, এই জন্যই তাকে প্যারোলে মুক্তিও দেওয়া হয়নি। তার মুক্তি যখন চেয়েছে, যে আবেদন করেছে, এই যে আবেদনটা আপনারা আমার পাশেই দেখেন, এই আবেদন যখন করেছে তখন সেটা বাতিল করা হয়েছে। আর যে বাতিল করেছে সেই পুলিশ অফিসারের ছবিটাও দেখেন, স্মরণ রাখেন। প্রতিদিনই কিছু না কিছু ঘটছে, তাই আগেরটা ভুলে যাই আমরা। এর আগে দীপুচন্দ্র দাস, তারও আগে এরকম অনেক মারা গেল। তার আগে ঢাকা ইউনিভার্সিটিতে অল্প 2টা ভাত খাওয়ানোর কথা বলে তোফাজ্জলকে হত্যা করা হলো, মনে আছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের আরেক পঙ্গু ভাইকে হত্যা করা হয়েছে। এসব মনে রাখেন। অবশ্য মনে রেখেও লাভ কি? মনে রেখে কি করা যাবে? কিছুই করা যাবে না, কারণ অবস্থা যা, তাতে আমরা শুধু মনেই রাখতে পারবো, আমি বলতে পারবো, আপনারা শুনতে পারবেন বা আপনারা লিখতে পারবেন, আমরা পড়তে পারবো, এতটুকুই। এর বাইরে আর কিছু হবে বলে আমার মনে হয় না। আজকে ওই যে হারামজাদা হাদি মরার পরে তার ভাই পায় এম্বাসিতে চাকরি, বোন পায় 1 কোটি টাকার ফ্ল্যাট, আরেক ভাই পায় 1 কোটি টাকার এফডিআর। আর এখানে সাদ্দামের মতন হাজারো ছাত্রলীগ আওয়ামী লীগের কর্মী নেতারাও অন্ধকার প্রকোষ্ঠে আছে। তাদের স্ত্রী পুত্র ভাই বোন কারো মৃত্যুতে প্যারোলে মুক্তি তো দেওয়াই হয় না, জেলের খামার ভেতরে রেখেই হত্যা করা হচ্ছে আমাদের নেতা কর্মীদেরকে। আর কত এভাবেই চলতে থাকবে? আবার এখন নতুন মহোৎসব চলছে, নির্বাচন। তাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন শেখ হাসিনাকে আপা ডাকছেন, যে আপার কর্মী, আপার নেতা কর্মীরা আমাদের ভোট দিবেন। জামাতের নেতা মির্জা গোলাম পাওয়েল, না জানি পারওয়েল, হারামজাদা, যে কিনা গত বছরও বলেছে শেখ মুজিব এদের স্বাধীন চায়নি, সে এখন দুর্দান্ত দাপটে বলছেন হ্যাঁ শেখ মুজিব স্বাধীনতার সূচনা করেছিলেন, ওনার কারণেই স্বাধীন হয়েছে। এনসিপি বলে আমাদের দরজা খোলা, আওয়ামী লীগ ছাত্রলীগ আসো, কারণ হচ্ছে ভোট। আমরা ভোটে এখনো 40% হোক, 30%ই হোক, ভোটে আমরা বড় ফ্যাক্টর। আর আমাদের ভোটগুলো যে যার বক্সে নেওয়ার জন্য এখন পারলে আমাদের আব্বাও ডাকে আম্মাও ডাকে। ওরা এই ভোটের আগ পর্যন্ত এমনও আছে যে শেখ হাসিনা কে বলবে যে শেখ হাসিনা উনি শুধু জননেত্রী ছিলেন, আওয়ামী লীগের না, উনি সারা বাংলাদেশের গর্ব ছিলেন, এটাও বলতে পারে। কারণ এদের তো চরিত্র ঠিক নেই। তো এদের এই মিষ্টি কথায় ভুলে, মিষ্টি কথায় বিশ্বাস করে আমার ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারাই যাবেন এই ভোটে ওদের দেওয়ার জন্য, তাদের অবস্থা ঠিক সাদ্দামের পরিবারের মতো হবে, এটা মনে রেখেন। কারণ এখনো ওরা আসলে যা করছে আমাদের সাথে সেটা অল্পই। এই সামান্য কিছু মামলা মোকদ্দমা, ভাঙচুর, হত্যা এগুলা করছে। জিতার পরে কচু কাটা করবে, এটা মনে রেখেন। যেটাই জিতুক, জামাত জিতুক চাই, এনসিপি জিতুক আর বিএমপি জিতুক, কারণ ওদের বিষ একটাই, আওয়ামী লীগ নিধন করো। এখন নির্বাচনের আগে কত রকম কথা, কত সুন্দর সুন্দর কথা বলছে আমাদেরকে নিয়ে। সুতরাং এই যে আজকে সাদ্দাম, তার আগে তোফাজ্জল, তারপর দীপু, এইভাবে হতে হতে আগামী 30 তারিখ পর্যন্ত আরো কত সাদ্দাম, আরো কত দীপু, আরো কত তোফাজ্জল যাবে, সেটার হিসাব হয়তো আমরা করতে করতে হাঁপিয়ে যাব। কারণ আওয়ামী লীগ যারা করে, সমর্থন যারা করে, যেসব পরিবারগুলো করে,
এই বেনিয়া গোষ্ঠী, জোচ্চর গোষ্ঠী, এদের কাছে আমরা শুধু একটা সংখ্যা, 1 2 3 4 5 6, সুতরাং সংখ্যা মিটে গেলে কোনো সমস্যা নেই। ওরা বলবে যে এটা অল্প কয়টা সংখ্যা মিটেছে। আর কি কষ্টে আজকে আমাদের এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বেশ কিছু নেতা কর্মী কি কষ্টে আছে সেটা আর কেউ জানে না। তবে হ্যাঁ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগেরও কিছু নেতা কর্মী আছে বিভিন্ন জেলা মহানগর ওয়ার্ডের কিছু কিছু নেতা আছে যারা আত্মগোপনে থেকে ব্যবসা বাণিজ্য সব করছেন। ওনারা কিন্তু বড় বড় পদধারী, ব্যবসা বাণিজ্য সব করছেন। আর যেসব নেতা কর্মীরা আসলে আওয়ামী লীগকে ভালোবাসেন তারাই আছেন এখন জেলে, জুলুমে, তাদের পরিবারের উপরে চলছে হত্যা, নির্যাতন, সবকিছু। সুতরাং আজকে এই সাদ্দামের স্ত্রী এবং পুত্রের সন্তানের মৃত্যুর উপর শপথ করে বলুন নির্বাচনে আমরা কেউ যাব না, কোনো ভোট কেন্দ্রে আমরা যাব না। যদি পারি তো নির্বাচন, ব্যালট বক্স, নির্বাচনী কেন্দ্র আমরা ঠিক উপরে পাঠিয়ে দিব বা মাটির নিচে গেড়ে দিব, কিন্তু নির্বাচনে আমাদের কেউ নিতে পারবে না। মারা গেলেও আমরা কেউ এই নির্বাচনে যাব না। শেখ হাসিনার অডিও বার্তা ওই ফরেনার্স করেসপন্ডেন্ট ওদের ওখানে দিল্লি প্রেস ক্লাবে, সেটা তো হয়ে গেল 23 তারিখ, আজকে হলো 25, দুদিন কেটে গেছে, কিন্তু বিতর্ক থামছে না। বাংলাদেশে এই নিয়ে প্রচুর বিতর্ক হচ্ছে, কেন ভারত এইটাকে অ্যালাউ করলো। যদিও সরকারিভাবে এখনো পর্যন্ত বাংলাদেশ সেগুলো কিছু বলেনি, মানে ভারতবর্ষের কাছে কোনো প্রতিবাদ পত্র এসব পাঠায়নি। পাঠালে পরে কি জবাব পাবে সম্ভবত সেটা আন্দাজ করেই তারা পাঠায়নি। এখন তবু আমাদের একটা সেফ খেলে দিয়েছে আমাদের কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার আজকে একটা বক্তব্য আমাদের কাগজে বেরিয়েছে, দিল্লি কি করবে, হাসিনা বার্তায় কৌশলী কেন্দ্র। আমি খবরটা একটু পড়ি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখনো পর্যন্ত হাসিনা বা আওয়ামী লীগের নিয়ে কোনো কটু মন্তব্য করেননি দেশে ফেরার পর। এমনকি তার ভারতে আশ্রয় দেওয়া নিয়েও খোঁচা দেননি তিনি। তবে তার দলের একাংশ এবং জামায়াতে ইসলামী, অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের নাগরিক সমাজের বহুলাংশই ভারতে বসে হাসিনার সাক্ষাৎকারে এবং ধারাবাহিক বক্তৃতা নিয়ে নয়াদিল্লির প্রতি ক্ষোভ তৈরি হয়েছে। তাদের মত, ফাঁসির দড়িতে ঝোলানোর জন্য ভারত শেখ হাসিনাকে ফেরাতে পারে না এ পর্যন্ত বোধগম্য, কিন্তু ভারতের মাটিতে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ে তিনি যে ক্রমাগত কথা বলে যাচ্ছেন, এমনকি ফরেনার্স করেসপন্ডেন্ট ক্লাবে তার অডিও বক্তব্য শোনানো হলো, তাতেও ভারত এবং বাংলাদেশের মানুষের মধ্যে তিক্ততা আরো বেড়েছে। বিষয়টা নিয়ে পাল্টা বয়ান দিচ্ছে নয়াদিল্লি। সাউথ ব্লক সূত্রের খবর, শেখ হাসিনা ভারতের রাজনৈতিক বন্দী নন, তাকে দেশে গ্রেপ্তার করে রাখা হয়নি, ফলে স্বাধীন মত প্রকাশের জায়গা তার থাকতেই পারে। এছাড়াও বিদেশ মন্ত্রকের বক্তব্য, আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা এবং শেখ হাসিনা তাদের বক্তব্য জানাচ্ছেন মূলত সমাজ মাধ্যমে, যার উপরে ভারত সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। একথাও বলা হচ্ছে যে শেখ হাসিনার প্রথম 3টি সাক্ষাৎকার ছিল আমেরিকার সংবাদ মাধ্যমে, কিন্তু বাংলাদেশের নেতৃত্ব তা নিয়ে সম্পূর্ণ নীরব। নয়াদিল্লির বক্তব্য, ভারতের বেসরকারি সংবাদ মাধ্যম তা নিয়ে কি ছাপবে না ছাপবে এটা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে, সরকার সেই স্বাধীনতার মাথা গলায় না। এ পর্যন্ত সব ঠিকই আছে, সরকারের বক্তব্য সরকার জানিয়ে দিয়েছে, কোনো চিঠি চাপাটি করার আগেই জানিয়ে দিয়েছে। এখন এই যে পাল্টা চাপ, যেটার কথা আমি আমার পোস্টে উল্লেখ করেছি, পাল্টা চাপ কিরাম হচ্ছে, আমি পরের অংশটা পড়ছি, আমি পুরোটা পড়ছি না, গুরুত্বপূর্ণ অংশটুকু পড়ছি। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI বাংলাদেশের টালমাটাল অবস্থার সুযোগ নিয়ে প্রভাব বাড়াচ্ছে
এবং ভাষ্য তৈরি করার চেষ্টা করছে বলেই মনে করছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একাংশ। 24/5 ভারতীয় সংস্কৃতি কেন্দ্রে ভাঙচুর চালানোর বিষয়টিকে এই প্রভাবের সঙ্গেই যুক্ত করে দেখা হচ্ছে, এখান থেকে চাপ বাড়াচ্ছে। ছায়ানট, উদীচীর মতো ধর্মনিরপেক্ষ সংস্কৃতি কেন্দ্র হামলা হয়েছে, এখনো পর্যন্ত তার নিন্দা করেনি অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার কোন জিনিসের নিন্দা করেছে? যত রকম খুন, ধর্ষণ, ডাকাতি, মানে নিরাপরাধ বলে আসামি করে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। গতকাল পরশুদিন তো একটা অদ্ভুত ঘটনা ঘটে, এত নির্মম ঘটনা যে আওয়ামী লীগ করতে বলে মানুষটাকে ধরে নিয়ে গিয়েছে, তার 9 মাসের শিশু সন্তান, তাকে না মানে দারিদ্রের সঙ্গে যুঝতে না পেরে তার 9 মাসের সন্তানকে গলা টিপে বা জলে চুবিয়ে হত্যা করে মা গলায় দড়ি দিয়েছে। এর থেকে শোচনীয় এবং দুর্ভাগ্যজনক অবস্থা কি বাংলাদেশে হতে পারে? এরপরও বাংলাদেশ সরকার কোন রকম কথা বলেছে? ওই সংবাদ মাধ্যমে তো একটাও কথা উচ্চারণ হয়নি। ইউনূসের মুখ দিয়ে, ইউনূসের সহচরদের মুখ দিয়ে তো একটা কথাও বেরোয় না। শেখ হাসিনা কিছু বললেই একেবারে চরবর চরবর করে উঠতে পারে, মানে ভারত বিরোধী। আমেরিকায় করলে কোনো অসুবিধে নেই, ইংল্যান্ডে করলে কোনো অসুবিধে নেই, ভারতে করলে অসুবিধে আছে। আর ভারতে করলে কি কি অসুবিধা আছে? তাহলে পরে পাকিস্তান তবু আমাদের চেনা শত্রু, যে হ্যাঁ এই শত্রু আমাদের শত্রু, সে আমাদের সঙ্গে শত্রুতা করবে, চেনা শত্রু। আর এই শত্রু তো শত্রুর মতো ব্যবহার করে, অথচ ভিক্ষাপাত্র নিয়ে ঘুরে বেড়ায়, আমাকে চাল দাও, ডাল দাও, আমাকে চিনি দাও, তেল দাও, আমাকে কাঁচামরিচ দাও, আমাকে পেঁয়াজ দাও, আমাকে এই ডিজেল সরবরাহ করো, পেট্রোল সরবরাহ করো। এরা ভিখারি অথচ প্রতিবাদী। বাংলাদেশ ছাড়া দেখা যায় না। ন্যাক্কারজনক দেশ, যার কোন রকম মানে কি বলবো আপনাকে, যে লজ্জা শরম বলতে যা আছে, সে লজ্জা শরম কিচ্ছু নেই। এরা সব বেচে দিয়ে এসছে, মোহাম্মদ ইউনূস সব বেচে দিয়ে এসছে। এই যত পাপ মোহাম্মদ ইউনূস করে বেড়াচ্ছেন না, সেই পাপের বোঝা কিন্তু তার একদিন ভারী হচ্ছে, এত আস্তে আস্তে ভারী হচ্ছে। ওপারে কি হবে সে তো আমরা দেখতে পাবো না, কিন্তু এপারে যেটা হবে কিন্তু আপনারা দেখে যাবেন যে মোহাম্মদ ইউনূসের শেষটা খুব করুণ হবে, খুবই করুণ হবে। আমি কিন্তু বরাবর এই কথাটা বলে যাই, আপনারা মিলিয়ে নেবেন শেষ পর্যন্ত মোহাম্মদ ইউনূসের কি হয়। উনি এখন হয়তো গদির ওপরে বসে আছেন, উনি কোনো কিছু টের পাচ্ছেন না, কোনো কিছু পাত্তা দিচ্ছেন না। এই যে এত নৃশংস সমস্ত ঘটনাগুলো ঘটে যাচ্ছে, তার মনে বিন্দুমাত্র নাড়াচাড়া দেয় না। মানবিকতা খুইয়ে ফেলেছেন, ক্ষমতার এতই লোভ, আওয়ামী লীগের ওপরে এতই রাগ। আওয়ামী লীগের ওপরে রাগ আছে, ঠিক আছে, কিন্তু আপনি এই যে বাচ্চাটা হত্যা করে তার মা গলায় দড়ি দিল, সে প্রসঙ্গে একটা কথা বললেন না। তো আপনারা এক ছত্র কোথাও আপনারা 2 লাইন উদ্ধৃতি দিলেন না, যেটা দুঃখজনক ঘটনা। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। আপনারা তো সমস্ত যত মানে সন্ত্রাসবাদী আছে তাদেরকে একেবারে রাতারাতি আপনারা সমস্ত জামিন দিয়ে খালাস করে দেন। কই তার নিরীহ সন্তানটার, মানে যার কোনো দোষ নেই, তার বাবা যে জন্মের পরে বাচ্চাটার মুখ দেখেনি, তাকে আপনারা জামিন দিতে পারলেন না? রাতে কই কোর্ট, জরুরি কোর্ট তো বসলো না। আপনাদের সব পাপ লেখা হচ্ছে, একটা জায়গায় সব লেখা হচ্ছে, সব উত্তর পাবেন। আর ভারতবর্ষ কি করছে? ভারতবর্ষ যা করছে তলায় তলায় করছে, আপনারা জানতে পারছেন না। আচ্ছা, একটা খবর আপনাদের দিই, ভারতবর্ষ কি করছে একটা খবর আপনাদের দিই। সেটা হচ্ছে আজকে সকালবেলা 11 জন ইঞ্জিনিয়ার, ভারতীয় ইঞ্জিনিয়ার, তাদেরকে সপরিবার দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে। এই 11 জন কারা? এরা সব হচ্ছে ওই আমাদের আদানির বিদ্যুৎ কেন্দ্রের এই 11 জন। আর রূপপুর পরমাণু কেন্দ্রে কাজ করতে সেখানে 8 জন, আর বাকি 3 জন হচ্ছে আদানি বিদ্যুৎ কেন্দ্রে, যেখান থেকে আমাদের এই গুড্ডা ফায়ার স্টেশন থেকে পাওয়ারটা গিয়ে ওই সাপ্লাই হয় যেখানে, সেখানে তারা কাজ করতেন। তার মানে এটা মানে ইঙ্গিত
যে এখন তো শীতের সময় তো আপনার অসুবিধা হচ্ছে না, তাই কমিয়েছে, বুঝতে পারছেন না আপনারা, কিন্তু বিদ্যুৎ কমিয়েছে আদানি, টাকা পয়সা দেয়নি বলে। এইবার গরমটা আসছে, তার মধ্যে আস্তে আস্তে যখন বিদ্যুৎটা কেটে দেবে, আপনি তো পুরো পয়সা দিতে পারবেন না, আর ভারত আস্তে আস্তে বিদ্যুৎটা বন্ধ করে দেবে, চাল ডাল তেল নুনও বন্ধ হবে। তখন ওই টাকা নিয়ে দৌড়ে দৌড়ে ঘুরবেন, বিশ্বে ঘুরে বেড়াবেন, কেউ আপনাদের মানে আপনারা পয়সায় কুলোতে পারবেন না, আপনার দেশের লোক না খেয়ে মরবে, তখন আপনাদের পিঠের চামড়া উঠবে। সুতরাং ভারত যে একেবারে বসে আছে তা নয়, ভারত কি করছে, তলায় তলায় খেলছে। আর বাকি যেগুলো খেলা হবে সেগুলো তো সমস্ত খেলার লোকেরা সব তৈরি হয়ে আছে, তারা সমস্ত খেলবে, পুরো খেলাধুলার মাঠ রেডি হয়ে রয়েছে, আর খেলাধুলার লোকেরাও সমস্ত রেডি হয়ে রয়েছে। আপনার বাবা পাকিস্তান, সে এসে কিন্তু আপনাকে বাঁচাবে না। পাকিস্তানের ছেড়ে যাওয়া জুতোই তো পা গলিয়েছেন, পা গলিয়ে আজকে বলছেন আপনারা 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 বলছেন যে পাকিস্তানের সঙ্গে আমাদের সমভাবে দেখাটা উচিত হবে না, বলছেন কে? পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তা পাকিস্তানের ছেড়ে যাওয়া জুতোয় পা গলিয়ে আপনি ভারত বিরোধিতা করছেন, আর ভারতের পিঠে ছুরি মারছেন, আর বলছেন আপনাদের পাকিস্তানের সঙ্গে দেখা করা, তুলনা করা ঠিক হবে না, এক আসনে বসানো ঠিক হবে না। তাহলে কোনটা ঠিক হবে? আপনি আমার জুতো মারবেন, আমি আপনার গালে চুমা খাবো, ওইটা ঠিক হবে? এখনো কিছুই হয়নি তো সাহেব, আপনাকে ভদ্রলোক বলে জানতাম, আমি ভেবেছিলাম আপনি এই অবস্থায় আপনি পদত্যাগ করে বেরিয়ে আসবেন, কিন্তু আপনিও যে ছোট লোকের সঙ্গে থেকে আপনিও যে ছোট লোক হয়ে গেছেন সেটা আমি বুঝতে পারিনি, তাই প্রথম প্রথম আপনার খুব প্রশংসা করতাম, এখন আর করি না, এবং আপনাকে রীতিমতো আমি ঘৃণা করি। এই যত উপদেষ্টা মন্ডলী রয়েছে সব কটা হচ্ছে চোর, বাটপার, চিটিংবাজ, সব কটা হচ্ছে মানে অর্থলোভী, আর সব কটা সন্ত্রাসবাদী। এরা কি সন্ত্রাস করেছে বাইরের ছেলেরা, তার থেকে বেশি সন্ত্রাস করেছে সরকার। আওয়ামী লীগকে দমন করে আওয়ামী লীগকে দমন করে রাখা যাবে না, কেউ কাউকে কখনো দমন করে রাখতে পারেনি। তাহলে হিটলারও থাকতেন, চাউসেস্কেও থাকতেন, সবাই বেঁচে থাকতেন, কিন্তু কেউ বেঁচে থাকেননি। ওইরকম সমস্ত সাংঘাতিক সমস্ত লোক, তাদের শাসন যারা ইতিহাস পড়েছেন তারা জানেন। গদ্দাফির কি অবস্থা হয়েছিল, লিবিয়ার গদ্দাফির মানুষ পিটিয়ে মেরে ফেলে দিয়েছিল, ড্রেনের মধ্যে থেকে টেনে বার করেছিল। ইউনূস, আপনার অবস্থা তাই হবে। সরি, কোনো একটা ড্রেনের মধ্যে আপনি লুকোবেন, সেখান থেকে গদ্দাফির মতো আপনাকে টেনে হিঁচড়ে বার করে আপনার দুঠ্যাং চিড়ে ফেলে দেবে। মাফ করবেন, এগুলো উত্তেজনার মুহূর্তে বলে ফেলা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং শান্তিতে থাকুন।